এখন ভোর 6:45 বাজে, 5:45। তো আমরা এখন আমাদের হোটেল থেকে মানগঙ্গার দিকে, চেকপোস্টের দিকে রওনা দিচ্ছি। তার আগে আমাদের যাত্রাপত্রি করতে হবে, রেজিস্ট্রেশন, RFID কার্ড, টু আধার কার্ড। তো ওটা কাটরা বাস স্ট্যান্ড থেকে করে দেন আমরা মানগঙ্গা চেকপোস্টে চলে যাবো বৈষ্ণব দেবী যাত্রার উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা অটো নিয়ে নিচ্ছি, একবারে হোটেলের সামনে থেকে অটো নিয়ে আমরা কাটরা হোটেলের কাটরার বাস স্ট্যান্ড থেকে যাত্রাপত্রি করে দেন চলে যাবো মানগঙ্গা চেকপোস্টে। অটো নিচ্ছে 4 জনের, টোটাল 210 টাকা। একটা পুরো অটো 210 টাকা 4 জনের জন্য। চলুন দেখা যাক আগে কি প্রসিডিওর রয়েছে যাত্রাপত্রি, অ্যান্ড তারপরে পুরো রাস্তাটাই আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চা নিয়ে নিচ্ছি, প্রচুর ঠান্ডা। তো হোটেলের পাশেই এই রেস্টুরেন্টটা ছিল, সেখানে এখন চলে এসেছি, 6টা বাজে। চা। এটা সত্যিই দরকার। ভোর 6টার সময় আমরা বেরিয়ে পড়লাম অটো বুক করে পড়চি করার উদ্দেশ্যে। তখনও সকালের আলো ফোটেনি, অন্ধকার রাস্তার মধ্যে দিয়েই আমাদের টোটো এগিয়ে চলল। আর বইছিল ঠান্ডা কনকনে হাওয়া, অসম্ভব শীত ছিল। আর এটা হচ্ছে সেই কাউন্টার যেখান থেকে তোমাদের পড়চি করতে হবে। এই কাউন্টার সকাল 5টা থেকে রাত 10টা অবধি খোলা আমাকে থাকে। একটা ফটো নিল আমার, আর আমাকে একটা এরকম ধরনের আই কার্ড দিল। তো এই আই কার্ডটা হচ্ছে আমি যে পারমিট করিয়েছি তার proof। ওখান থেকে পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট অসম, পুরো বৈষ্ণব রাস্তাটা দেখা যাচ্ছে। এখনো লাইন শুরু হয়নি। রাস্তার ধারে রয়েছে প্রচুর খাবারের দোকান, আর রয়েছে পুজোর সামগ্রী বিক্রির দোকান। এখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই রয়েছে বাণগঙ্গা চেকপোস্ট। আমরা এখন হেঁটে চলেছি সেই চেকপোস্টের দিকেই। লাইন অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছি। আমরা এখন বাণগঙ্গা চেকপোস্টের দিকে চলেছি। এই কার্ডটা দেখিয়ে আমাদের এন্ট্রি হবে, যেটা আমরা এটা যাত্রা পাচ্ছি, RFID কার্ড। আমরা আধার কার্ড আর পিনকোড, ফোন নাম্বার দিয়ে নিয়ে নিচ্ছি প্রত্যেকজনে। তো অটো আমাদের এখন ছেড়ে দিয়েছে বাণগঙ্গা চেকপোস্টের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে প্রচুর লাইন আছে, সামনে পিছনে। তো ধীরে ধীরে আমরা এগোতে থাকছি বাণগঙ্গা চেকপোস্টের দিকে। প্রচন্ড ঠান্ডা। বাণগঙ্গা চেকপোস্ট, এখানে আমাদের চেকিং হবে। আর ওপর থেকে পাহাড়ের ভিউটা দেখো, কি সুন্দর দৃশ্য দেখতে লাগছে। রাস্তাগুলো দেখো, পুরো লাইটে দারুণ হয়ে আছে। উফ, হোয়াট আ ভিউ। আর এটা হচ্ছে চেকপোস্ট। বাণগঙ্গা চেকপোস্টে লেডিস ও জেন্টস আলাদা আলাদাভাবে ঢোকার সুব্যবস্থা রয়েছে। এখানে পুরো বডি চেক করিয়ে তোমাদের ভেতরে এন্ট্রি দেওয়া হবে। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সামনের দোকানগুলোতে লাঠি বিক্রি হচ্ছে। তোমরা যদি পুরো রাস্তাটা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে 20 টাকার বিনিময়ে একটা লাঠি নিয়ে নিতে পারো। তাহলে তোমাদের এই পথটা অত্যন্ত সহজ হয়ে যাবে হাঁটা। আমরা এগিয়ে চললাম। হেঁটে যাব কি ঘোড়ায় উঠবো সেই সিদ্ধান্তটা এখনো নিয়ে উঠতে পারিনি। কিছু দূর হাঁটার পরই তোমাদের সামনে অনেক ঘোড়া দেখতে পাবে। এখানে তোমরা কথা বলে নেবে তোমরা অর্ধকুমারী অবধি নাকি পুরো ভবন অবধি ঘোড়ায় করে ওপরে উঠতে চাইবে। সেইভাবেই তোমাদের রেটটা ফিক্সড করে নিতে হবে। দেখতে পাবে এখান থেকে পনি, পালকি, পিচ্চু, ঘোড়া সমস্ত কাউন্টার আছে, এখান থেকে তোমরা বুক করতে পারবে। এছাড়া রাস্তার মাঝে মাঝে তোমাদের থেকে জানতে চাইবে, কিন্তু কাউন্টারে এসে বুক করাটাই বেটার, ঠিকঠাক প্রাইস বলবে। দেখো এখানে আমরা বার্গেন করে নিচ্ছি। আমরা 1250 টাকার বিনিময়ে এখান থেকে পুরো ভবন অবধি পুরো রাস্তাটার জন্যই ঘোড়া বুক করে নিলাম। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ঢুলি। এতে করে গেলে তোমাদের 3000 টাকা লাগবে। সাধারণত বয়স্ক লোকেরাই এটি করে ওপরে ওঠে। আর এখন আমি ঘোড়ায় চেপে উঠে বসলাম। মনে একটু ভয় নিয়েই উঠে বসলাম। এইখান থেকে পুরো ভবন অবধি রাস্তাটা তোমরা যদি পুরোটাই পায়ে হেঁটে যেতে চাও, তাহলে তোমাদের প্রায় 6 ঘন্টা সময় লেগে যাবে। আর যদি তোমরা পুরোটাই ঘোড়ায় যেতে চাও, তাহলে তোমাদের প্রায় 3 ঘন্টা সময় লাগবে। যদি তোমরা এইখান থেকে অর্ধকুমারী অবধি ঘোড়া বুক করতে চাও, তাহলে তোমাদের 650 টাকায় হয়ে যাবে। ভারতের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এই বৈষ্ণোদেবী দর্শন করতে আসে। এই বৈষ্ণোদেবী পাহাড়ের এত উপরে অবস্থান করে, আর এই যাত্রাপথটাও অনেকটা কঠিন। তবুও মানুষ সারা দিন সারা রাত হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠে দেবীকে দর্শন করে। কেন এই দেবী পাহাড়ের এত উপরে অবস্থান করে, চলো এই যাত্রাপথটা চলতে চলতে তোমাদের সাথে সেই স্টোরিটাই শেয়ার করে নিই। খুব ইন্টারেস্টিং এই গল্পটা, কেন দেবী পাহাড়ের এত উপরে অবস্থান করছে।
ভৈরবনাথ নামে এক তান্ত্রিকের হাত থেকে বাঁচতে বৈষ্ণোদেবী হনুমানকে নিয়ে রওনা দিয়েছিলেন গুপ্ত গুহার দিকে। দেবী বিভিন্ন জায়গায় বিশ্রাম নিতে নিতে এগিয়ে চলেছিলেন এক গুহার দিকে। তিনি যে স্থানগুলোতে বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাগুলো বিভিন্ন তীর্থক্ষেত্র নামে পরিচিত, যেমন বাণগঙ্গা, মানে যেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, তার থেকে আরও এগালে রয়েছে চরণ পাদুকা এবং অর্ধেক রাস্তায় রয়েছে অর্ধকুমারী। এটাকে অর্ধকুমারী বলা হয় কারণ এটা হচ্ছে মাঝামাঝি রাস্তা, আর এখানে এসে দেবী বিশ্রাম নিয়েছিলেন আর নিজেকে অস্ত্রসজ্জায় সাজিয়ে তুলেছিলেন। শেষে দেবী একটি গুহায় এসে ভৈরবনাথকে বধ করলেন। ভৈরবনাথকে বধ করা হলেও তার নামেও একটি তীর্থক্ষেত্র তৈরি হয় বৈষ্ণোদেবী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। অনেক মানুষ বলে যে বৈষ্ণব দেবী দর্শন করতে এসে যদি কেউ ভৈরবনাথকে দর্শন না করে তাহলে দেবী অসন্তুষ্ট হয়। দেবী যে গুহায় ভৈরবনাথকে বধ করেছিলেন সেখানেই তার মূর্তি প্রতিষ্ঠিত আছে। আর এতটা রাস্তা অতিক্রম করার পর আমরা সেই জায়গাতেই পৌঁছে দেবীর দর্শন করার সুযোগ পাই। আমরা যেই যাত্রাপথটা পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে উপরে উঠছি, দেবীও ভৈরবনাথের হাত থেকে পালানোর জন্য এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে পাহাড়ের অত উপরে উঠে ভৈরবনাথকে বধ করেন। পাহাড়ের এত চূড়ায় অবস্থিত, আর বহু মানুষ কষ্ট করে সেই পাহাড়ের ওপরে উঠে তার দর্শন করে। এবার তোমাদের সাথে শেয়ার করি ঘোড়ায় চড়ে ওপরে ওঠার অভিজ্ঞতা। প্রথম ঘোড়ায় উঠে একটু আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ এতটা রাস্তা এবড়ো খেবড়ো ছিল আর অনেক চড়াই ছিল যে আমার সত্যিই শরীরে প্রচণ্ড ঝাঁকুনি লাগছিল, আর ঘোড়াও টলমল করতে করতে এদিক ওদিক করতে করতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যখন আমি অর্ধেক রাস্তা কভার করে দিলাম, তারপর একটু স্টেবল ফিল হচ্ছিল, তখন বেশ ভালোই লাগছিল। এই যে জায়গাটা দেখছো, এখানে আমরা সবাই বিশ্রাম নিয়েছিলাম, আর সব ঘোড়াগুলোও এখানে এসে মাঝ রাস্তায় বিশ্রাম নেয়। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে চা খেয়ে, জল খেয়ে, ওয়াশরুম করে বিশ্রাম নিয়ে আবার এখান থেকে জার্নি শুরু হলো। এবার রাস্তাটা অনেকটাই সমতল হয়ে এসেছে, অতটা চড়াই আর নেই। আমরা প্রায় অর্ধকুমারীর কাছাকাছি চলে এসেছিলাম। এখানে সমস্ত রাস্তাগুলোই আমি যা দেখলাম খুব সুন্দরভাবে বাঁধানো, আর মাথার উপরে খুব ভালো ছাউনি দেওয়া আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রোটেকশন করা আছে। এই রাস্তা দিয়ে যদি তোমরা হেঁটেও জার্নি করো কোনো অসুবিধা হবে না, মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, তাই অত্যন্ত সুন্দরভাবে এই যাত্রাপথটা করা আছে। এখানে বহু মানুষ এই পথ ধরে হেঁটে যায়, সুতরাং সবার কথা ভেবেই এত ব্যবস্থা করা। আর রাস্তার মাঝে মাঝে অসংখ্য বসার জায়গা রয়েছে, তোমরা বিশ্রাম নিতে নিতে বসে জল খেয়ে উপরে উঠতে পারো। ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াশরুমের ব্যবস্থাও খুব ভালো রয়েছে, এবং আমি আস্তে আস্তে খেয়ালও করেছি অনেক চেম্বারও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ওষুধও নিতে পারো আর ডক্টর ভিজিটও করাতে পারো ফ্রিতে। এই এত সুন্দর ব্যবস্থা মানুষের জন্য করা হয়েছে, সত্যিই সেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। এখানে কিছুক্ষণ ঘোড়া দাঁড়ালো। ঘোড়া যাওয়ার পথে পথে অনেক চেকপোস্ট রয়েছে। ওই যে দূরে যে ঘোড়া মশাইটি দাঁড়িয়ে আছে, ওটি ছিল আমার ঘোড়া। আমি ওয়েট করছিলাম। ঘোড়া চেকিং হয়ে যাওয়ার পর আমি আবার ঘোড়ায় উঠে বসলাম, আবার ঘোড়ার জার্নি শুরু হলো। হাঁপিয়ে উঠেছিলাম, মনে হচ্ছিল কখন এই পাহাড়ের জার্নি শেষ হবে আর আমি পৌঁছাবো গিয়ে তীর্থক্ষেত্রে। চলতে শুরু করলাম। এখনও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘোড়ায় করে উপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছ পাহাড় এখনো কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, রোদ ঝলমল করছে। এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। এখন মন্দিরের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। মন্দিরের বাইরে লকারে আমাদের সমস্ত কিছু জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে, তাই ফোনটাও সেখানে জমা রেখে দিতে হবে। তাই মন্দিরের সামনে এবং মন্দিরের সমস্ত ভিডিও আমি করতে পারলাম না। কেউই সেই ভিডিও করতে পারে না, কারণ ফোন নিয়ে ভিডিও করা মানা। এরপরেই আমরা মন্দির থেকে বৈষ্ণোদেবীকে দর্শন করে এগিয়ে চললাম ভৈরবনাথ দর্শন করার জন্য। ভৈরবনাথ যাওয়ার জন্য আমরা রোপওয়ের টিকিট আগে থেকেই অনলাইনে বুক করে নিয়েছিলাম, যার প্রাইস ছিল 100 রুপিস যাওয়া আসা। 15 মিনিটস লাগে যাওয়া আসা করতে। এটা হচ্ছে অনলাইন রোপওয়ের লাইন। এখানে তোমাদের ফিজিক্যাল টিকিট দেখিয়ে রোপওয়ের জন্য এন্ট্রি নিতে হবে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, ওয়েট করছিলাম কখন আমাদের টার্ন আসবে।
এইখান থেকে পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। রোদ পড়েছে পাহাড়ের ওপরে, কত ঝলমল করছে। তোমরা যদি কোনোদিনও বৈষ্ণব দেবী আসো তো অবশ্যই এখানে এসো, মানে রোপওয়ে করে তোমরা ভৈরবনাথে যেও, সত্যিই খুব ভালো অভিজ্ঞতা। ভৈরবনাথ দর্শন করে আমরা আবার রোপওয়ে করে সেই আগের জায়গায়, মানে বৈষ্ণোদেবীর যে পাহাড় ছিল সেখানে ফিরে এলাম। সেখানে এসে আমরা লাঞ্চ করে নিলাম। এইবার আমরা পায়ে হেঁটে নিচে নামবো। ওঠার সময় যেহেতু ঘোড়ায় চেপে এক্সপিরিয়েন্সটা করলাম, তাই সিদ্ধান্ত নিলাম নামাটা আমরা হেঁটেই করব। এখান থেকে হাঁটতে প্রায় 5-6 ঘন্টা লেগে যাবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এই যে গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো হলো ব্যাটারি চালিত গাড়ি। এই গাড়িগুলো এইখান থেকে অর্ধকুমারী অবধি যাবে, যার প্রাইস হচ্ছে 354, যেটা আগে থেকেই অনলাইনে বুকিং করতে হয়। এই গাড়ির ব্যবস্থা এখানে রয়েছে, তোমরা চাইলেও এই গাড়ি করে অর্ধকুমারী অবধি যেতে পারো। এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য প্যারাম্বুলেটর। গার্জিয়ানরা যদি হেঁটে হেঁটে যায় তো বাচ্চাদেরকে সেখানে তুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাতের দিকে কিন্তু বেশি দর্শনার্থী পায়ে হেঁটে ওপরে উঠছিল। উঠতে উঠতে তাদের ভোর হয়ে যায়, তাই অনেকেই রাতে হেঁটে ওপরে ওঠাটা বেশি প্রেফার করেন। আমরা এখন নামছি, অর্ধকুমারী ক্রস করে গেছি। অর্ধকুমারী টু কাটরার জন্য জার্নি। আপনারা দেখতেই পাচ্ছেন সব দিকে আলো ঝলমল করছে, খুব সুন্দর পরিবেশ, খুবই মজা লাগছে পরিবেশ আপনাদের। এই রাস্তায় প্রচুর বাদর খেলা তোমরা ফ্রিতে দেখতে পারবে। মাথার উপরে এই টিনের ছাউনিগুলোতে বাদরের ঝমঝম পায়ের শব্দ আমরা শুনতে শুনতে নামছিলাম। তারা তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। আমরা প্রায় অনেকটাই নিচের দিকে এসে গেছি। নিচের দিকে দোকানপাটটা অনেকটাই বেশি, দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে ঝলমল করছে। এখানে পুজোর সামগ্রী, আরও অনেক সাজার জিনিস, অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো অ্যাট লাস্ট এবার আমরা এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এতটা পথ পায়ে হেঁটে নামার পর পা সত্যিই ব্যথা হয়ে উঠেছিল। নিচে নেমে একটি দোকান দেখতে পেলাম, যেখানে প্রচুর মানুষ পা ম্যাসাজ করছে, ফুল বডি ম্যাসাজ হয়। আমিও তাই আর থেমে থাকতে পারলাম না, ঢুকে পড়লাম দোকানে, বসে পড়েছি বডি ম্যাসাজ করতে। ফুল বডি ম্যাসাজ, দারুণ একটা এক্সপিরিয়েন্স। মাত্র 50 টাকার বিনিময়ে আমার পুরো বডিটা 15 মিনিট ধরে ম্যাসাজ করে দিল। আজকে আমাদের বৈষ্ণোদেবী যাত্রা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ডে আমাদের প্ল্যান হচ্ছে শ্রীনগরের হাউস বোট ডাল লেক। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে শ্রীনগরে হাউস বোটে। বাই বাই, সি ইউ।